হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এডুকেশন বিষয়টি আছে, আজকে আমি এডুকেশন বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি অধ্যায় থেকে বাছাই করা 25টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 25টি প্রশ্ন উত্তর তোমরা যদি খুব ভালো করে করতে পারো, তো তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে যে একটি বা দুটি প্রশ্ন থাকবে তোমরা খুব সহজেই তা কমন পেয়ে যাবে। তো এই 25টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করছি। এছাড়া নেক্সট লাইভ ক্লাসে এই অধ্যায়েরই উপর 50টি এমসিকিউর একটি প্র্যাকটিস সেট নিয়ে আসা হবে এবং সেখানেও 50টি এমসিকিউ এই অধ্যায় থেকে করা হবে। তো তোমরা আজকের এই 25টি প্রশ্ন এবং নেক্সট লাইভ ক্লাসের যদি 50টি এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করে নাও, তো এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চ্যানেলের সাথে থেকো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার অন্তিম পর্যায় পর্যন্ত তোমাদের এমন ইনফরমেটিভ ভিডিও, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টেস্ট পেপার যখন আসবে, টেস্ট পেপার নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি কী কী? তো যারা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল পদ্ধতি। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আরও অন্যান্য পদ্ধতি আছে, শিক্ষণ পদ্ধতি আছে, যেমন শব্দ নির্ভর পদ্ধতি, ব্যক্তি নির্ভর পদ্ধতি, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি ইত্যাদি। যারা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল পদ্ধতি, কিন্তু এছাড়া যারা স্বল্প দৃষ্টি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে আর ব্রেইল ছাড়াও আরও অন্যান্য পদ্ধতি আছে। নেক্সট প্রশ্ন, সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী যারা তারা কোন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে? ব্রেইল পদ্ধতিতে। প্রথম প্রশ্নেই আমি বলছিলাম যারা সম্পূর্ণ দৃষ্টিবন্ধী তাদের জন্য আছে ব্রেইল পদ্ধতি। নেক্সট, ব্রেইল পদ্ধতির প্রবর্তক কে বা কে ব্রেইল পদ্ধতি প্রচলন করেন? 1829 খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক লুইস ব্রেইল এই ব্রেইল পদ্ধতির সূচনা বা প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্রেইল প্রবর্তনের ব্যবস্থা করেন? 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্রেইলে কটি বিন্দুর সমবায় এক একটি ইংরাজি বর্ণ তৈরি হয়ে থাকে? 6টি। অর্থাৎ ধরো ইংরেজি এ বা বি এই বর্ণগুলো ব্রেইলে লেখার সময় 6টি ডট বা বিন্দু দিয়ে এইভাবে এ বা বি বা ইংরাজি অন্যান্য বর্ণগুলো লেখা হয়। নেক্সট, ব্রেইল হলো একটি, উত্তর হবে স্পর্শ ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ স্পর্শ করে করে অক্ষরগুলোকে বুঝতে হয় এবং উচ্চারণ করতে হয়। নেক্সট, সাধারণত ব্রেইল পাঠ হয় বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ ব্রেইল বাম দিক থেকে ডান দিকে শিক্ষার্থীদেরকে পড়তে হয়। নেক্সট, একজন দক্ষ ব্রেইল পাঠক প্রতি মিনিটে সর্বাধিক কটি শব্দ পড়তে পারে? 60টি। অর্থাৎ যিনি খুব ভালো ব্রেইল পাঠ করতে পারেন সে দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে 60টি শব্দ পড়তে পারেন। নেক্সট, ব্রেইল পদ্ধতিতে শিক্ষার্থীরা কিসের সাহায্যে লিখে থাকে? অর্থাৎ ব্রেইল পদ্ধতিতে শিক্ষার্থীরা যার সাহায্যে লিখে থাকে তাকে কি বলা হয়? তাহলে তাকে বলা হয় স্টাইলাস। তাই এখানে উত্তর করা হলো স্টাইলাসের সাহায্যে শিক্ষার্থীরা লিখে থাকে। পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতির কয়েকটি অসুবিধা লেখো। বলছে যে ব্রেইল খুব ভারী হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ায় খুব অসুবিধা হয়। ব্রেইল পড়তে ও লিখতে অনেক সময় লাগে। বিভিন্ন ভাষায় ব্রেইল সহজে পাওয়া যায় না। ব্রেইল তৈরি করতে অনেক সময়, অনেক বেশি খরচ হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের বিশেষ অভাব আছে। তাহলে ব্রেইল যেমন অন্ধ শিশুদের একটা অন্যতম শিক্ষণ পদ্ধতি, তেমন কিন্তু দেখতে পাচ্ছি আমরা ব্রেইলের অনেক সীমাবদ্ধতা বা অসুবিধা আছে। তো ব্রেইলের অসুবিধা থেকেও আমাদের অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে
তাই এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে যে ব্রেইল পদ্ধতির কিছু অসুবিধা। পরের প্রশ্ন, টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট, টকিং বুক কাদের শিখন পদ্ধতি? তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের শিখন পদ্ধতি। তাহলে ব্রেইল না দিয়েও এমন দিতে পারে যে দৃষ্টি প্রতিবন্ধীদের একটি শিখন পদ্ধতি হলো বলে 4টে অপশান, সেখানে হয় টেপ রেকর্ডার বা অডিও ক্যাসেট বা টকিং বুক থাকতে পারে, তোমরা সেটা ভালো করে খেয়াল রাখবে। তবে ব্রেইল পদ্ধতি থাকলে অবশ্যই ব্রেইল পদ্ধতি দেবে। পরের প্রশ্ন, রিসোর্স কক্ষে কারা শিক্ষা লাভ করে? উত্তর, অন্ধ শিশুরা। এবার যদি রিসোর্স কক্ষ কি, সেখানে কি হয়, তাহলে এখানে আমরা দেখব যে এখানে অন্ধ শিশুরা দিনের বেশিরভাগ সময়ে স্বাভাবিক শিশুদের সাথে শিক্ষা লাভ করে থাকে। তাহলে এটা ভালো করে আমরা জেনে রাখলাম রিসোর্স কক্ষে কি হয়। নেক্সট প্রশ্ন, ভারতে কবে অন্ধ শিশুদের জন্য নিয়ন্ত্রিত শিক্ষা শুরু হয়? 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমাদের দেশে কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতিগুলি কি কি? অর্থাৎ যারা কানে শুনতে পায় না বা কানে শোনার ক্ষেত্রে যাদের ত্রুটি বা অসুবিধা আছে তাদেরকেই শ্রবণ প্রতিবন্ধী বলে। তো এই শ্রবণ প্রতিবন্ধী শিশুরা বা শিক্ষার্থীরা তাদেরকে কোন মাধ্যমে বা কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়? তাহলে অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলোর নাম সবগুলো আমাদের স্মরণে রাখতে হবে। যেমন মৌখিক পদ্ধতি, ওষ্ঠপঠন, সঞ্চালনমূলক পদ্ধতি, আঙুলের সাহায্যে বানান শেখানো, কম্পন স্পর্শ পদ্ধতি, দর্শন ভিত্তিক পদ্ধতি, শ্রবণ সহায়ক পদ্ধতি। তো এতগুলো পদ্ধতির নাম এখানে দেওয়ার একটাই অর্থ যে যে কোনো একটি বা দুটি হয়তো এমসিকিউর অপশানে থাকবে, তো তোমাদের কিন্তু সেটাকে খুঁজে নিতে হবে। তাই শ্রবণ প্রতিবন্ধী যারা হয় তাদের ক্ষেত্রে এই এতগুলো শিক্ষা পদ্ধতি আছে, খুব ভালো করে এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, ওষ্ঠপঠন বা লিপ রিডিং বা মৌখিক পদ্ধতির প্রবর্তক কে? তাহলে এই ওষ্ঠপঠন কাদের শিক্ষা পদ্ধতি বা লিপ রিডিং কাদের শিক্ষা পদ্ধতি? একটু আগে আমরা দেখলাম শ্রবণ প্রতিদের শিক্ষা পদ্ধতি। তো এই পদ্ধতির প্রবর্তক কে প্রচলন করেন? দেখতে পাচ্ছি আমরা, উত্তর আছে জোয়ান পাবলো বোনে। পরের প্রশ্ন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে? এর উত্তর হবে পিডিআর। পরের প্রশ্ন দেখবো আমরা, কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কে? উত্তর কেটি অলকন ও সোফিয়া অলকন। পরের প্রশ্ন, যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের কি বলা হয়? তাহলে জন্ম থেকেই যারা শুনতে পায় না তাদেরকে বলা হয় বধির। পরের প্রশ্ন, অটিজম কি? উত্তর, শিশু বা বয়স্ক ব্যক্তিরা অন্য ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের অক্ষমতাকেই অটিজম বলা হয়। এটি সাধারণত শিশুদের মধ্যে 30 মাস বয়সের পূর্বেই আরম্ভ হয়। অর্থাৎ কোনো শিশু বা ব্যক্তি যদি অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপনে অক্ষম হয়ে থাকে তো সেই অক্ষমতাকেই আমরা বলবো অটিজম। পরের প্রশ্ন, অটিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বলছে সুইস মনোরোগ বিশেষজ্ঞ উইজেন ব্লিউলার 1908 সালে প্রথম অটিজম শব্দটি ব্যবহার করেন। তিনি মূলত আমেরিকান জার্নাল অফ ইনসেন্টিতে প্রকাশিত একটি নিবন্ধে এটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, অটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, গ্রিক শব্দ অটোস থেকে এসেছে, যার অর্থ হলো আত্ম বা নিজেকে। নেক্সট প্রশ্ন, অটিজম শব্দটির চিকিৎসাগত পদ্ধতির নাম? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ শর্টে এটাকে বলা হয় এএসডি। পরের প্রশ্ন, অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও শিক্ষা পদ্ধতি কি কি? অর্থাৎ যারা অটিজমের সমস্যায় আছে যে সমস্ত শিশুরা, তাদের চিকিৎসা পদ্ধতি ও শিক্ষা পদ্ধতি কী? এখানে আমরা দেখব চিকিৎসা ও শিক্ষা পদ্ধতি যেমন আছে শ্রবণগত প্রশিক্ষণ, ভিটামিন পদ্ধতি, সঙ্গীত পদ্ধতি, পেশাগত পদ্ধতি, টিচ পদ্ধতি, ফ্লোর টাইম শিক্ষা পদ্ধতি ইত্যাদি। পরের প্রশ্ন,
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি 10,000 জন শিশুর মধ্যে কতজন অটিজমে আক্রান্ত। তাহলে বলছে সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি 10,000 শিক্ষার্থীর বা প্রতি 10,000 শিশুর মধ্যে কতজন অটিজমে আক্রান্ত। তাহলে উত্তর হবে 10 থেকে 15টি শিশু আক্রান্ত। তো এই 25টা প্রশ্ন যেখানে আমরা শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী আর অটিজম থেকে বাছাই করে এনেছি। তো এই দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী আর অটিজম থেকে যে 25টা প্রশ্ন উত্তর এখানে আলোচনা করলাম, আশা করব তোমরা এখান থেকে খুব সহজেই তোমাদের পরীক্ষায় যদি কোনো প্রশ্ন উত্তর আসে তোমরা কমন পেয়ে যাবে এবং উত্তর সঠিক করে আসতে পারবে। তো এই 25টা প্রশ্ন উত্তর খুব ভালো করে তোমরা খাতায় তুলে নিয়ে মুখস্থ করবে, তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে।